স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। চলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, আর এই সিরিজে টক অফ দ্য ক্রিকেট হয়েছে মিরপুরের কালো পিচ। কেন কালো পিচ, কেন এই উইকেটে বাংলাদেশ খেলছে, স্পোর্টিং কতটা আর এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে কতটা উন্নতি হবে, এসব বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আমজাদ হোসেন, আপনাকে স্বাগত খেলাযোগে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পিচ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এখন কথা হলো যে আগে যিনি ছিলেন গামিনী ডি সিলভা, তাকে আমরা সরিয়ে দিলাম, টনি হেমিংকে আমরা দ্বিতীয়বারের মতো আনলাম, কিন্তু আলটিমেটলি সেই উইকেটে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। সবার প্রশ্ন যে এই উইকেটে কেন খেলা হচ্ছে। আসলে এই সিরিজ শুরু হবার আগে বিসিবি থেকে টনি হেমিংকে কি নির্দেশনা দেওয়া হয়েছিল? আপনারা জানেন যে মিরপুরে আমাদের যে স্টেডিয়ামটা আছে শেরেবাংলা স্টেডিয়াম, এটার ইনোগ্রেশন হয় 87 সালে ফুটবল ম্যাচের মাধ্যমে। বেসিক্যালি এটা ফুটবল স্টেডিয়াম হিসেবে স্টার্ট হয়েছিল, পরবর্তীতে সাউথ এশিয়ান গেমস হোস্ট করলো, ফুটবল অ্যান্ড অ্যাথলেটিক্স। তারপরে যখন 2006 সালে আমাদের এটা ক্রিকেটে কনভার্ট করা হলো, তখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কনসালটেন্ট ছিলেন, ওনারা আসলেন এবং ওই সময়কার পার্থের যে ওয়াকা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডের যে চিফ কিউরেটর রিচার্ড উইন্টার, তিনি কনসালটেন্ট হিসেবে আসলেন, তিনি আমাদের পিচটা প্রিপেয়ার করলেন। তো তখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল অনেক ধরনের মাটি বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসলেন স্যাম্পল বেসিসে। তো তখন এই যে আমাদের যে সবার কোয়েশ্চেন, আমি তো অনেক দেখছি যে আমাদের সোশ্যাল মিডিয়া অনেক ক্রিকেট বিশ্লেষক বোদ্ধারা আছেন, সবার কোয়েশ্চেন হচ্ছে কালো মাটি কেন, কোথাও কালো মাটির ব্যবহার নেই। আপনাদের প্রেজেন্টেশনে দেখলাম আমাদের এই গ্রাউন্ডে অনেক খেলা হয়, এক্সেসিভ নাম্বার অফ ম্যাচেস কম্পেয়ারিং টু অন্যান্য ইন্টারন্যাশনাল গ্রাউন্ডের থেকে। সো ডিউরেবিলিটি হিসাব করে তখন তিনি এই কালো মাটিটা চুজ করলেন ওই সময় আমাদের। আচ্ছা, এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে কালো মাটির ব্যবহার কমে যাচ্ছে, কালো মাটি থাকলে বোধহয় বাউন্স হয় না, এগুলো সঠিক না। এই উইকেটেই আপনি দেখবেন যে 2011 ওয়ার্ল্ড কাপে মিরপুরে ইন্ডিয়া 370 করেছে। এই উইকেটে অস্ট্রেলিয়া একবার বাংলাদেশের সাথে 361 করেছে, বাংলাদেশও বেশ অনেকবার 300+ রান করেছে, পাকিস্তান বাংলাদেশের এগেইনস্টে 326 চেজ করলো এশিয়া কাপে 2014-এর। তারপরে ইন্ডিয়া একবার কিট প্লাই সিরিজে পাকিস্তানের এগেইনস্টে 330 চেজ করলো। সো এই উইকেট যদি মানে ব্যাটিং ফ্রেন্ডলি হতো বা নন স্পোর্টিং হতো, তাহলে কিন্তু এই রানগুলো কোনোদিন হতো না। আমরা যদি অতীতেই পড়ে থাকি তাহলে আসলে টনি হেমিংকে কেন আনা? আমি তো দেখছি, তো আমি অ্যানসার দিয়ে যাচ্ছি আপনার সবগুলো। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে যে আমাদের এই কালো মাটির উইকেট কোনোদিন হাই স্কোরিং হবে না। এই গ্রাউন্ডেই কিন্তু আমাদের বাংলাদেশের টিম 4টা পেস বোলার নিয়ে খেলেছেন এবং সফলতাও পেয়েছেন। সো পেস বোলার ফ্রেন্ডলি হবে না, সেটাও ভুল। আচ্ছা, হচ্ছে না তো, হলো না তো আগের ম্যাচে। না, আপনি কি ধৈর্য ধরতে হবে, আমাকে অ্যান্সার করতে তো দিবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার যদি বলেন যে কালো মাটির উইকেট অবসোলেট, দ্যাটস নট কারেক্ট। আপনার বেঙ্গালুরুতে ওদের ছিল রেড সয়েল, ওইটা চেঞ্জ করে ওরা কালো মাটিতে কিন্তু কনভার্ট করেছে বিকজ অফ ডিউরেবিলিটি, এবং ওটা কিন্তু হাই স্কোরিং। ইন্ডিয়াতে অন্যান্য লাল মাটি আছে, আপনার মুম্বাইতে লাল মাটি আছে, বা ব্যাঙ্গালোর বা কলকাতায় তারা ব্ল্যাক সয়েলে ইউজ করে। এখন এখানে খালি মাটির কম্পোজিশন বা টেক্সচারের উপর এটা হয় না। এখন ধরেন ইংল্যান্ডে যে ক্লাইমেট কন্ডিশন বা নিউজিল্যান্ডে যে ক্লাইমেট কন্ডিশন, ওইটা অটোমেটিক্যালি বলের মুভমেন্ট ওইটা অ্যাড করবে। এখন আমার এখানে যতই আমি উইকেটে ঘাস রাখি, পেস বোলিং পিচ করি, ক্লাইমেট কন্ডিশন কিন্তু একটা ম্যাটার করে। সো ওখানে কিন্তু আপনি ইভেনচুয়ালি চেলেও চেঞ্জ করতে পারবেন। আমাদের অনেক বোদ্ধারা বলেন যে আমরা অস্ট্রেলিয়া থেকে মাটি নিয়ে আসবো, সাউথ আফ্রিকা থেকে মাটি নিয়ে আসবো, কিন্তু আনলেই কিন্তু এটা কাজ করবে না। আচ্ছা, এখন চলে আসেন যে আমাদের টনি হেমিংয়ের পয়েন্টে। আমাদের যিনি লাস্ট কিউরেটর ছিলেন, উনি হয়তো 10-11-র দিকে এসেছেন। তো 13 সালের পর থেকে উনি বেসিক্যালি দায়িত্ব নিয়েছেন। তো তখন দেখা যেত কি আমাদের এখানে প্ল্যান্টেড গ্রাস বা বাংলায় যেটা আমাদের মরা ঘাস বলি, ওটা দিয়ে রোল করা হতো, উইকেটে টার্ন রাখার জন্য বা যেই পারপাসই হোক ইউজ করা হতো, এটা বা ইনস্ট্রাকশন থাকতো। তো পরবর্তীতে যখন উইকেটটা ক্র্যাক করতো, তখন ওই ঘাসগুলো কিন্তু সয়েলের সাথে মিশে যেত। এই যে আমাদের আনপ্রেডিক্টেবল নেচার, বাউন্সের সমস্যা, এই সবগুলো কিন্তু ওইখানে আপনার এডিশনাল সাবস্টেন্স ঘাস বা ঘাসটা মিক্স হয়ে যাওয়া সয়েলের সাথে। তো ওই মিক্সের কারণে আমাদের এই আনপ্রেডিক্টেবল নেচারটা। তো এখন যেটা হয়েছে, আমাদের উইন্ডোর এই টপ লেয়ার ড্রেসিং করা হয়েছে, তো এটা একটু সময় দিতে হবে। আর এডিশনালি আমরা এখানে কোনো মরা ঘাস ইউজ করা হচ্ছে না বর্তমানে। আমাদের এখানে যেটা আছে টপ ড্রেসিং করার পরে পিচ রোল করে ইউজ করা হচ্ছে। ঘাস জন্মাতে বেশ কয়েক মাস সময় লাগে, স্ট্রং রুটেড ঘাস যেটা বা লাইট ঘাস যেটা বলি, অ্যাটলিস্ট 6 মাস সময় দিতে হয়, বাট তার আগ পর্যন্ত হয়ে যায়। এবং আরেকটা প্রবলেম ছিল আমাদের, ইতিপূর্বে কয়েকদিন পরপরই ঘাস কেটে ফেলা হতো, লাগাতো। পাকিস্তান সিরিজের আগে যেরকম একবার ঘাস লাগানো হলো, আবার সিরিজের পরে ঘাস কেটে ফেলা হলো। তো আপনার কিন্তু ওই টাইমগুলো কন্টিনিউয়াসলি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ঘাসের পিচ বলেন, তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি না।
বাট এখন গুড নিউজ দেখবেন যে আয়ারল্যান্ড সিরিজে একটা টেস্ট আছে বীরপুরে, ওইটার জন্য একটা পিচ কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে অলরেডি। সো ওখানে হয়তো আপনি দেখতে পাবেন যে ডিউরেবিলিটিটা বা ঘাসের ইউজটা। সামনে বিশ্বকাপ রয়েছে, আমাদের তো আসলে স্বাভাবিকভাবে কমন সেন্স এটাই বলছে, অনেকে এই বিষয়ে অনেক প্রসঙ্গ তুলেছে যে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে এনি হাউ, এর জন্য আসলে এই ধরনের উইকেট আমরা বানিয়েছি, না চাইতেও বানানো হয়েছে, ব্যাপারটা কি সেরকম? দেখেন, প্রথম কথা হচ্ছে হোম অ্যাডভান্টেজ। অনেক দেশই তাদের গ্রাউন্ডে হোম অ্যাডভান্টেজ নিয়ে থাকে। ইন্ডিয়া বলেন, ইভেন গতকালকের ম্যাচে অস্ট্রেলিয়ার দে হ্যাড হোম অ্যাডভান্টেজ। এই হোম অ্যাডভান্টেজ নেওয়া বোধহয় কোনো কোথায় বেআইনি কোনো প্রক্রিয়া না বা দোষের কিছু না। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের উইকেটে টার্ন ছিল, স্পিনিং উইকেট হতে পারে। পাকিস্তানে আপনারা দেখেছেন যে সাউথ আফ্রিকার এগেইনস্টে টেস্ট খেললো, মাত্র শেষ হলো দুদিন আগে। আমার প্রশ্ন হচ্ছে কি, অস্ট্রেলিয়া হোম অ্যাডভান্টেজ নিয়ে অস্ট্রেলিয়া হয়েছে, ভারত হোম অ্যাডভান্টেজ নিয়ে ভারত হয়েছে, বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ নিয়ে কেন ওই পর্যায়ে যেতে পারছে না? আপনার প্রথম কথা হচ্ছে স্কিল। আপনার যেখানেই যান আপনার হচ্ছে উইকেট আইদার ব্যাটারদের জন্য কিছু থাকতে হবে, নাইলে আপনার বোলিং ডিপার্টমেন্ট, পেসার বা স্পিনারদের জন্য কিছু থাকতে হবে। এবং আপনাকে যেখানেই আপনি যাবেন, যেই পিচে যেখানেই অ্যাডাপ্ট করতে হবে, তিন ডিপার্টমেন্টকে আপনাকে কিন্তু ইকুয়ালি স্ট্রং হতে হবে। আপনি যদি ক্যাচ ড্রপ করে আসেন, আপনি যদি ক্যাচ ড্রপ করে আসেন আর এখানে যদি আপনি বলেন যে আমার এখানে আমি এসে খেলা শিখতে পারছি না বা এখানে আমার হচ্ছে গ্রাউন্ড আমার ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে, আমি জানি না সেটা কতটুকু যৌক্তিক হবে। আমরা যদি এবার পিচের পরবর্তী থেকে একটু অন্য প্রসঙ্গে আসি, যে বিপিএল নিয়ে তো অনেক সরগরম আমাদের ক্রিকেট। এখন হচ্ছে গত বিপিএল একটা বলা যেতে পারে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা আসর গেছে। এইবারে বিপিএল নিয়ে আপনারা প্ল্যান করছেন, আপনারা লভ্যাংশ শেয়ার করতে চান। আসলে লভ্যাংশ শেয়ার করার মাধ্যমে কি বিপিএল নিয়ে যে ধরনের অপপ্রচার হয়েছে, যে ধরনের অরাজকতা হয়েছে, এগুলো কি বন্ধ হবে? অপপ্রচার তো আসলে আমরা কেউই বন্ধ করতে পারবো না। অপপ্রচার তো হচ্ছে আমাদের মানুষজনকে, সংবিধানে আছে যে ফ্রিডম অফ স্পিচ দেওয়া আছে, তাই যদি ওইটা মনে করে অপপ্রচার করে, এটা যে কেউই যে কোনোভাবে করতে পারে। দেখেন, আমাদের যে ফাইন্ডিংসটা ছিল, মেজর ফাইন্ডিংস, ইতিপূর্বে 11 আসরে প্রতি আসরেই কম বেশি সফলতা ব্যর্থতা থেকে থাকে। তো মেজর যেটা পয়েন্ট উঠে এসেছে সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি সিলেকশন। তো ফ্র্যাঞ্চাইজি সিলেকশনের সময় আমরা হয়তো অনেক সময় ভুল ডিসিশন নেওয়া হয়েছিল। তো সেটা যাতে না হয় এই জন্যই বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বোর্ড কাজ করছে। এটা কতটা ইজি হবে আপনাদের জন্য? আগের বার তো আমরা দেখতে পেয়েছি যে বিগত যিনি সভাপতি ছিলেন বিসিবির, তার কিছু ঘনিষ্ঠ মানুষজন ফ্র্যাঞ্চাইজিশিপ পেয়েছে। এইটা থেকে আসলে বেরোনো আপনাদের জন্য কতটা ইজি বা কতটা চ্যালেঞ্জিং? আমার মনে হয় এটা আপনি যে বললেন অপপ্রচারেরই পার্ট একটা। গতবার যারা অ্যাপ্লাই করেছিল ওখান থেকে অ্যাভয়েড করা হয়েছে এবং পরবর্তীতে হয়তো বা এভাবে বোধহয়। তাহলে ফারুক আহমেদকে কেন আপনারা কোনো স্ট্যান্ডিং কমিটিতে রাখলেন না? এটা তো আমার ডিসিশন না, বাট যেটা হয়েছে যে উনি নিজের থেকেই স্বেচ্ছায় বলেছেন, যেহেতু আমি ভাইস প্রেসিডেন্ট আছি, আমি এই ওয়ার্কিং কমিটিতে থাকবো বুলবুল ভাইয়ের সাথে ভাইস প্রেসিডেন্ট হিসাবে। উনি নিজের থেকেই বলেছেন যে আমি কোনো স্ট্যান্ডিং কমিটিতে যাচ্ছি না, কারণ হচ্ছে ওখানে আমি একটা পজিশন ব্লক করে রাখবো, রাদার এর থেকে অন্য একজন ডাইরেক্টর ওই লিডারশিপ পজিশনে আসতে পারেন। এটাও হয়তো একটা অপপ্রচারের পার্ট মনে হয়। তো সেক্ষেত্রে বিপিএলে আপনারা লভ্যাংশ করবেন, শেয়ার করবেন। কথা হচ্ছে যে খুবই অল্প সময় আছে আপনাদের, ফ্র্যাঞ্চাইজি সিলেকশন থেকে শুরু করে মাঠে আসর গড়ানো পর্যন্ত। শুনতে পাচ্ছি 5টা কি 6টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবারে বিপিএল হতে পারে এবং ভেন্যু নাকি বাড়তে পারে। এটা কতটা পসিবল যে এত অল্প সময়ের মধ্যে আপনারা এত ভাস্ট জিনিস হ্যান্ডেল করবেন? আচ্ছা, আমাদের যে টাইম স্লট আছে এখানে আমরা ম্যাক্সিমাম 6টা দল অ্যাকোমোডেট করতে পারবো। এখন পর্যন্ত আমাদের সাথে 9টা দল যোগাযোগ করেছেন বোর্ডের সাথে যে তারা ইন্টারেস্টেড। তো তাদের আগ্রহের ভিত্তিতেই তারা অ্যাপ্লাই করবেন। এখন যেখানে আমি বললাম যে আগের যেগুলো হচ্ছে আপনার ল্যাকিংগুলো ছিল হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বলেন, প্লেয়ারদের পেমেন্ট গ্যারান্টি বলেন। সো এইবার গভর্নিং কাউন্সিল খুবই স্ট্রিক্ট আপনার হচ্ছে প্লেয়ারদের পেমেন্ট এনশিওর করার জন্য এবং ব্যাংক গ্যারান্টির ব্যাপারে। সো এখান থেকে আপনার বাছাই করে হয়তোবা 28 তারিখের পরে তাদেরকে অ্যাওয়ার্ড করা হবে এবং মেক শিওর করা হবে যে সবার ব্যাংক গ্যারান্টি যাতে প্রপারলি সাবমিট করা হয়, সো দ্যাট কারো যদি কোনো কারণে ডিফল্টও হয় বিসিবি ওই ব্যাংক গ্যারান্টি এনক্যাশ করে প্লেয়ার পেমেন্টটা করে দিবে। যুব ক্রীড়া উপদেষ্টার কথা বলেছেন যে 1000 টাকা টার্নওভার থাকলে এরকম প্রতিষ্ঠানকে আসলে ফ্র্যাঞ্চাইজিশিপ দেওয়া উচিত। আপনারাও কি এই বিষয়টাকে ফোকাস করছেন, যাদের বার্ষিক টার্নওভার 1000 কোটি টাকা তাদেরকে ফ্র্যাঞ্চাইজিশিপ? এটা একটা ক্রাইটেরিয়া আছে, ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, বাট তার সাথে আরো এডিশনাল বেশ কিছু ক্রাইটেরিয়া মানে এটা ফুলফিল করতেই হবে। এটা ক্রাইটেরিয়া আছে, যদি ফুলফিল না করে সেটা হচ্ছে কাউন্সিল ডিসিশন নেবে। কারণ হচ্ছে আপনার হচ্ছে ক্রাইটেরিয়ার উপরে তো আপনার হচ্ছে ওয়েটেড এভারেজ দেওয়া থাকে। ফর এক্সাম্পল আপনার ট্র্যাক রেকর্ড, ওইটাতে একটা পার্সেন্টেজ অফ মার্কস থাকবে। তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বলেন, টার্নওভার বলেন, সবগুলি সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েট ক্যারি করবে। স্পোর্টসের ইনভলভমেন্ট বলেন। সেখানে আরেকটা কথা হচ্ছে যে প্লেয়ারদের পেমেন্টের ইস্যুটা, প্লেয়ারদের পেমেন্ট ইস্যু কি নিশ্চিত করা সম্ভব এই 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি, 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি, এগুলো নির্ধারণ করে? ফ্র্যাঞ্চাইজি ফি তো প্লেয়ারদের পেমেন্ট না, এটা তো হচ্ছে আপনার ফ্র্যাঞ্চাইজি অ্যাওয়ার্ড করার জন্য 10 কোটি টাকায় সম্ভব। আচ্ছা, তার মানে 10 কোটি টাকা যদি এবার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি জমা দেয় ব্যাংক গ্যারান্টি হিসেবে, তাহলে আপনারা মনে করছেন এবং আপনারা শিওর যে আর পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না?
কভার করবে আপনার প্লেয়ার পেমেন্ট। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এবারের বিপিএল এর মানে আয়োজক নিয়ে আসলে আইএমজি থেকেও আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এবারে বিপিএল আসলে কার মাধ্যমে মাঠে গড়াতে যাচ্ছে, এটা তো খুবই কনফিউজিং। এটা অন্যান্য বরের মতো ক্রিকেট বোর্ডের মাধ্যমেই মাঠে গড়াবে। আইএমজি হচ্ছে এখানে বোর্ডের সাথে চুক্তিতে এসেছেন। আইএমজির সাথে আপনারা জানেন যে তাদের সাকসেসফুলি বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, শুধু ক্রিকেট না আর অন্যান্য স্পোর্টসেও তারা স্পোর্টসটাকে পপুলার এবং কমার্শিয়ালাইজ করতে সহায়তা করেছেন। ফর এক্সাম্পল আমাদের যে ফাইন্ডিংস যেগুলো, এটাতে আইএমজির একটা সহযোগিতা ছিল। তারপরে আমাদের ইন ফিউচার মার্কেটিং, স্পন্সরশিপ প্লাস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইট সেলিং, এখানে আইএমজির সহযোগিতা থাকবে। ভেন্যু তো বাড়ছে নিশ্চয়ই। ভেন্যু বিগত বছর 3টা ছিল, তো 3টাই মিনিমাম থাকবে, বাকিটুক পরে দেখা যাবে। আমাদের সাথে রয়েছেন বিসিবি মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। কথা বলছি তার সাথে। আমাদের যে বাকি বিষয়গুলো ছিল, যে আরেকটা সবচেয়ে বড় অ্যাঙ্গেল হচ্ছে যে ক্রিকেটারদের নিয়ে যে অপপ্রচার চলছে, অপপ্রচার বলুন বা ক্ষোভ বলুন, ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হয়ে দর্শকরা যে ধরনের কথাগুলো বলছেন তার একটা নজির আমরা দেখতে পেয়েছি এয়ারপোর্টে। তাদেরকে আসলে ভর্ৎসনা করা হয়েছে। ইজ ইট অ্যাকসেপ্টেবল ফর বিসিবি যে এই ধরনের কার্যক্রম চলছে, ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভুগছে, যারা দেশের জন্য খেলছে তাদের উপর এই ধরনের ভার্বালি অ্যাবিউজ হচ্ছে, এখানে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, জাতি হিসাবে আমরা অনেক আবেগপ্রবণ, খালি আমরা না, হয়তো আমাদের আশেপাশ পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক সময় দেখা যায় যে তারা তাদের প্রিয় দলের হারে বা আনএক্সপেক্টেড খারাপ পারফরমেন্স করলে তারা অনেক সময় রিয়্যাক্ট করে সোশ্যাল মিডিয়াতে। এটা আমরা দেখেছি আগে অনেক ক্ষেত্রে। আবার পরবর্তীতে দল ভালো করলে আবার তারা আবেগে আপ্লুত হয়ে যায়। কিন্তু যেই ঘটনাটা আমরা দেখলাম এয়ারপোর্টে, এটা তো আসলে কখনো অ্যাকসেপ্টেবল না। আমাদের দল এর থেকে অনেক ভালো পারফরমেন্স করেও দেশে ফিরতে এসেছে, আবার এর থেকে আরও খারাপ পারফর্ম করেও এসেছে। কখনো কিন্তু এই ধরনের জিনিস হয়নি। আর মেইন জিনিসটা হচ্ছে এয়ারপোর্টের মতো একটা হাইলি সিকিউরড ভেনিউতে কীভাবে এই জিনিসটা হলো, বিকজ দ্যাটস পার্ট অফ কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন একটা বানানো। সো ওখানে তো তাদের স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে এয়ারপোর্টের জন্য ডেডিকেটেড। তো ওখানে এই জিনিসটা আপনাদের প্রোটোকল কি ছিল না? ছিল। আবার আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছে যে দর্শকরা যদি খেলা দেখতে আসে, এই ধরনের খেলা যদি দেখতে আসে, তাহলে তারা আসলে দর্শকদের উপরে অ্যাটাক করবে মিরপুরে। এটা আমরা দেখেছিলাম, বাট তো কিছু হয়নি। এবং ওখানে ওই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও ব্যবস্থা নিয়েছেন। ওই জিনিসগুলো যারা করেছেন তাদের বিরুদ্ধেও তারা দেখেছেন জিনিসগুলো, তারা স্ক্রুটিনাইজ করেছেন, এটা তাদের নজরেই আছে। আচ্ছা, আর দর্শকের সংখ্যা সাধারণত ওডিআই টি20 থেকে একটু কম হয় দর্শকের সংখ্যা, বাট আমার মনে হয় যে অ্যাজ ইট প্রগ্রেসেস সিরিজ যেতে যেতে দর্শকের সংখ্যা বাড়বে। আসলে আমরা দেখতে পাচ্ছি ফুটবলে যে পরিমাণ গণজোয়ার হচ্ছে, হামজা আসার পরে, সমিত সোম আসার পরে, ফাহমিদুলকে নিয়ে, ক্রিকেটে সেটা আসলে উল্টা দিকে যাচ্ছে। যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হচ্ছে না। আমরা এখন বিশ্বকাপ খেলবো কিনা এই নিয়ে টেনশনে পড়ে গেছে। তো ক্রিকেট কি আসলে ব্যাকফুটে চলে গেল কিনা, আপনারা এসে ব্যাকফুটে চলে গেলেন কিনা? ক্রিকেট তো ব্যাকফুটে গিয়েছে কিনা এটা দর্শকরা বলতে পারবে না, আপনি কি মনে করছেন? আমার দৃষ্টিতে তো কোনো অবস্থাতেই না। এখন একটা দলের পারফরমেন্স ভালো খারাপ হতে পারে। আপনারা বলছেন যে ঠিক আছে আমাদের ক্রিকেট ব্যাকফুটে চলে গেছে, কিন্তু আমরা যে ব্যাক টু ব্যাক টি20 সিরিজ জিতলাম, ওয়েস্ট ইন্ডিজ, লাস্ট ইয়ার এভে সিরিজ, তারপরে এই বছর শ্রীলঙ্কার সাথে, পাকিস্তানের সাথে, এগেইন আফগানিস্তানের সাথে, ওটা তো একবারও বললেন না। সো আমাদের হচ্ছে হার জিতের মধ্যে দিয়ে যাবে। হতে পারে ওয়ানডেতে এখন আমাদের নট রাইট এট দিস মোমেন্ট নট ইন দেয়ার বেস্ট ফর্ম, বিকজ হচ্ছে আমাদের 3জন মিডল অর্ডার প্লেয়ার ব্যাটার আনএভেলেবল বা রিটায়ার করেছেন। তো যাদের এভারেজ ম্যাচ প্লেয়িং এক্সপিরিয়েন্স ছিল 250 কম না। সো ওই জায়গায় আমরা আমাদের রিপ্লেস করতে হচ্ছে। এখানে একটু সময় দিতে হবে। আমরা যদি অধৈর্য হয়ে যাই, কালকেই পারফর্ম করব, আজকেই আমাদের টনি হেমিং আসলেন, কালকেই আমাদের এখানে একটা প্লেসিড উইকেট বানিয়ে দিবেন, একটু সময় দিতে হবে। কারণ যে জিনিসটা আমি বলছিলাম যে আমাদের উইকেটে ঘাস গজাতে অন্তত 6 মাস সময় লাগে। সো ওইটুক টাইম একটু অ্যালাউ করতে হবে। মিডিয়াতে তো প্রসঙ্গ উঠেছে যে আমাদের এই পারফরমেন্সের মতো আরেকটা কারণ ক্যাপ্টেন্সি। মিরাজের ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে না, ড্রেসিং রুমে একটা অস্বস্তি রয়েছে। তো এই ক্ষেত্রে ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবেন? আমাদের যেই কয়টা ম্যাচে ওয়ানডেতে হয়তো আমরা আন্ডার পারফর্মিং বা পারফর্ম করতে পারিনি, সবগুলো কিন্তু আমাদের রান হয়নি, বেটার রান করতে পারিনি বা যেই পরিমাণ স্কোর এক্সপেক্ট করেছিলাম হয়নি। এখানে যদি ক্যাপ্টেন্সির ভুলের কারণে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, আচ্ছা ঠিক আছে ওই ম্যাচটা আপনার ক্যাপ্টেন্সির ভুলের জন্য হেরেছে, সেটা আপনি বলতে পারেন। কিন্তু হচ্ছে আমাদের মেজর কনসার্ন তো ছিল হচ্ছে ব্যাটিং অর্ডারের ব্যর্থতা বা রান না পাওয়া। সেক্ষেত্রে আরেকটা বিগ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির দায়িত্ব নিয়েছেন। আমরা সবসময় দেখি যে
যে কোনো স্পোর্টস সেগমেন্টে মানে সেটার উন্নতির জন্য মিডিয়া একটা বড় রোল প্লে করে। আমরা বাফুফেতে দেখেছি যে তারা মাত্র সেই সকল মিডিয়াকেই গুরুত্ব দিচ্ছে, তাদেরকে অ্যালাউ করছে যাদের আসলে সরকারের নিবন্ধন রয়েছে, তার বাইরে তারা কোনো মিডিয়াকে অ্যালাউ করে না, সেটা অ্যাক্রেডিটেশন হোক ম্যাচের বা কিংবা প্রেস কাভারেজ হোক বা বাফুফেতে ঢোকা হোক। এই ক্ষেত্রে আসলে বিসিবি কি পদক্ষেপ নিয়েছে? তারাও কি ইউটিউবারদের বিপক্ষে আসলে একটা অবস্থান নেবে, নাকি সবাইকে নিয়ে একটা জগা খিচুড়ির মতন অবস্থা হয়ে যাবে? আমাদের একটা মিডিয়া নীতিমালা যেটা আমাদের বিসিবির, এটা নিয়ে কাজ চলছে। আমরা হয়তো বা নেক্সট বোর্ড মিটিংয়ে ওটা কমপ্লিট হলে ওটা অ্যাপ্রুভাল নিব বোর্ড থেকে। বোর্ডের অ্যাপ্রুভালের পরে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। আর আপনি যেটা বললেন যে এটাও আমি অনেকের থেকেই শুনেছি, তারা হচ্ছে সামহাউ কমফোর্টেবল না, কারণ তারা জার্নালিস্টরা যে একটা এনভায়রনমেন্টে একসাথে ছিল বা সহকর্মীদের সাথে কাজ করছে, ওখানে অনেক বাইরের লোকজন চলে আসে, এই এনভায়রনমেন্টে অনেকেই কমফোর্টেবল না। সো ওই বিষয়ে কাজ চলছে আমাদের। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের নীতিমালাগুলো কবে নাগাদের মধ্যে ফাইনাল হতে পারে? আপনি বিপিএল এর আগে, বিপিএল এর সময় থেকে রেজাল্ট দেখতে পাবেন আশা করি। আচ্ছা, আমাদের সময় খুবই স্বল্প। শেষ একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে এবারের বিপিএল কে কন্ট্রোভার্সি থেকে মুক্ত রাখার জন্য মানে আপনারা কতটা সচেষ্ট হয়ে কাজ করছেন, বা কোনো কন্ট্রোভার্সি বা মানে প্লেয়ার পাওয়া বা ফরেন প্লেয়ার কালেকশন এগুলো নিয়ে বিতর্ক এড়ানোর জন্য আসলে কি কি পদক্ষেপ নিচ্ছেন? কারণ ওই সময়টাতে তো অনেক ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলবে। আপনার পূর্বের আসরগুলিতে ছিল একটা প্রবলেম ছিল, যেহেতু আমাদের ইন্টিগ্রিটি ইস্যু ম্যাচে। সো এইবার হচ্ছে অ্যালেক্স মার্শালকে অ্যাপয়েন্ট করা হয়েছে, সে এবং আইসিসি থেকে একটা প্রতিনিধি দল থাকবে ইন্টিগ্রিটি ইস্যুতে কাজ করার জন্য। প্লেয়ার পেমেন্টেরগুলো তো আমরা ইতিপূর্বে আলাপ করেছি। আর লাস্ট অফ অল আপনি বললেন যে হচ্ছে প্লেয়ারদের অ্যাভেলেবিলিটিটা, আমাদের ওখানে গুড নাম্বার অফ, গত বছরও আমাদের সাথে আইএলের সাথে এন্টায়ার সিজন ওভারল্যাপ করেছে, এবার হয়তো 1 উইক ওভারল্যাপ করছে, আর লঙ্কান প্রিমিয়ারের সাথেও 1 উইক। সো আমাদের এখানে সিগনিফিকেন্ট নাম্বার অফ ভালো প্লেয়ার পাওয়া যাবে। আমরাও আশা করছি যে এবারে বিপিএল একটা জমকালো হবে এবং মিডিয়া কমিটিটা আসলে আরও অনেক ফ্লারিশ করবে আপনার নেতৃত্বে। অনেক ধন্যবাদ আমজাদ হোসেন আমাদের সাথে থাকার জন্য।